স্বাগত বিশ্বযোগের সাথে আছি চৈতি সরওয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি। নবনির্বাচিত মেয়র মামদানি নানা কারণেই আলোচনায়, তবে বিশ্লেষকরা বলছেন মামদানির এই জয়ের সাথে সাথে তাকে মোকাবিলা করতে হবে গুরুত্বপূর্ণ অনেক চ্যালেঞ্জ। এর মাঝে একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব। এছাড়া অর্থনীতির উন্নতি করা হবে মামদানির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। মামদানির জয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এবার এটি শুরু হলো। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ট্রাম্প মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বই সম্ভবত 34 বছর বয়সী মেয়র ও ট্রাম্পের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা বলে দেবে। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক সাফল্যের মধ্যে জোহরান মামদানির ঐতিহাসিক এই জয় এসেছে। এর মাঝেই ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির উন্নতি করাই হবে মামদানির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশের অর্থনীতি ভালো করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি পূরণ করতে পারেননি। 12 বছর আগে ডেমোক্র্যাট বিল দে ব্লাসিও নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতেছিলেন অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু 8 বছর পর দ্য ব্লাসিও জনপ্রিয়তা হারিয়ে মেয়র পদ ছাড়েন। মামদানিকেও এখন সেই একই সীমাবদ্ধতা ও প্রত্যাশার মুখোমুখি হতে হবে। নিউ ইয়র্কের বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এরই মধ্যে জানিয়েছেন, মামদানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ কর বাড়ানো প্রয়োজন তিনি তার বিরোধী। সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রক্ষণশীল নেতারা নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে বিপজ্জনক সমাজতন্ত্রী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন। মামদানির সামান্য ভুলও বড় করে দেখাবেন। অন্যদিকে মামদানিকে নিজের দলে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতাদেরও আস্থা অর্জন করতে হবে। তবে এসব চ্যালেঞ্জের আগে আপাতত মামদানির সামনে মূল কাজ হলো নিজেকে জনপরিসরে স্পষ্টভাবে তুলে ধরা। এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় অংশের কাছে মামদানি এক অচেনা নাম। আগামী জানুয়ারিতে শপথ নেওয়ার পর মামদানির সামনে সুযোগ থাকবে একেবারে নতুন করে নিজের রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তোলার। মনিরুজ্জামান বাবু, ৭১। এদিকে মামদানির জয় ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার জন্য একটি সফলতা হিসেবে গণ্য করা হচ্ছে। এমন এক সময় এই জয় এলো যখন জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ডেমোক্রেটরা বিভক্ত হয়ে পড়েছেন। কে এই মামদানি, জানাচ্ছেন আফসানা শাওন। আগামী বছরের 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন যেটির চরিত্র বেশ জটিল। এখানে প্রায় 85 লাখ মানুষ বসবাস করেন, রয়েছে বিশাল প্রশাসন, 3 লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট $11,500 কোটি বেশি। জোহরান শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম দক্ষিণ এশীয় যিনি এই দায়িত্ব পালন করতে চলেছেন। তিনি নিউ ইয়র্কের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন। শুধু তাই নয়, জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার 3 বারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। মামদানির জন্ম উগান্ডায়, তবে তিনি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। 7 বছর বয়সে বাবা মায়ের হাত ধরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি, তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মামদানির মায়ের নাম মীরা নায়ার, তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। অ্যাসেম্বলি সদস্য হওয়ার আগে মামদানি একজন কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি একজন র্যাপার। জোহরানের স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম রামা দুয়াজি। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। পরে লেখাপড়ার জন্য রামা নিউ ইয়র্ক শহরে চলে আসেন। তিনি জেনজি প্রজন্মের প্রথম নারী যিনি নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন। আফসানা শাওন, ৭১।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি জয়ের পর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি প্রার্থী হলে মামদানি জিততে পারতেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চলমান শাটডাউনকেও রিপাবলিকানদের পরাজয়ের আরেক কারণ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিরুদ্ধে যাবে বলে মন্তব্য করেন ট্রাম্প। নিজ দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এখনই কাজে ফেরার সময়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় প্রার্থী জন রিডকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। ভার্জিনিয়া সিনেটে তিনি প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান সদস্য হিসেবে রাজ্যের 15তম সিনেট জেলার প্রতিনিধিত্ব করছেন। লেফটেন্যান্ট গভর্নর পদে ঘাজালা হাশমির এই জয়ের ফলে শিগগিরই ওই সিনেট আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, 2019 সালে রাজনীতিতে যোগ দেন ঘাজালা হাশমি। ওই বছর তিনি এক চমকপ্রদ জয়ে রিপাবলিকানদের দখলে থাকা সিনেটের আসন পুনরুদ্ধার করে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন। 5 বছর পর 2024 সালে তাকে সিনেটের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান করা হয়। প্রায় 30 বছর ধরে হাশমি শিক্ষকতা করছেন। প্রথমে ইউনিভার্সিটি অফ রিচমন্ডে, পরে রেনসল কমিউনিটি কলেজে অধ্যাপনা করেন তিনি। রেলস কলেজে তিনি সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। নতুন প্রজন্মের পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি হবে। মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন রাশিয়ার বুরেভেস্তনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোসেইডন মানববিহীন ডুবোযান তৈরির সাথে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। এ সময় পুতিন বলেন, রাশিয়া বর্তমানে বুরেভেস্তনিক এবং পোসেইডনের মতো নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজও শুরু করেছে। নতুন প্রজন্মের এই ক্রুজ মিসাইলের গতি শব্দের গতির চেয়ে 3 গুণের বেশি হবে এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক স্তরে পৌঁছাবে। পুতিন বলেন, বুরেভেস্তনিক উন্নয়ন রাশিয়ার জনগণ এবং দেশের নিরাপত্তার জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। পুতিন আরও জানিয়েছেন, এবছর সামার্থ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। আগামী বছর তা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের জন্য আবশ্যিক শর্তগুলো পূরণ না হওয়ায় সম্ভাব্য বৈঠক নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বৈঠক আয়োজনের জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ চলমান আছে জানিয়ে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যে কোনো শীর্ষ বৈঠকের জন্য গভীর প্রস্তুতি এবং সব বিষয় বিবেচনা করা আবশ্যক। এখনো পর্যন্ত এই ধরনের বৈঠক আয়োজনের জন্য কোনো শর্ত পূরণ হয়নি। লাভরভ আরও জানান, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় আরম্ভ করার বিষয়টি এখনও আলোচনার তালিকায় আছে। তবে এখনও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সামরিক পদক্ষেপ যৌক্তিক নয়। দক্ষিণ ক্যারিবিয়ান এবং তার পার্শ্ববর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের অযৌক্তিক সামরিক উপস্থিতি উত্তেজনা বৃদ্ধি করছে এবং এর দায় একমাত্র যুক্তরাষ্ট্রের বলে মন্তব্য করেছেন তিনি। তবে বেলাভিয়া বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে রাশিয়া। ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমাইগির আঘাতে শতাধিক মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও 120 জনেরও বেশি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির জনবহুল কেন্দ্রীয় দ্বীপ সেবুতে। সেখানে 76 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর কারণ ডুবে যাওয়া। প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে এসেছে, যা গ্রাম ও শহর প্লাবিত করেছে। অন্যদিকে সেবু থেকে দক্ষিণে মিন্ডানাও দ্বীপে ত্রাণ কার্যক্রমে অংশ নেয় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে 6 ক্রু সদস্য নিহত হয়েছেন। জাতীয় দুর্যোগ সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে এখনো পর্যন্ত 4 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রতি বছর গড়ে 20টি টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। মাত্র 1 মাস আগেই রাগাসা নামের একটি টাইফুন আঘাত হানে এবং মানুষের প্রাণহানি হয়।
বুধবার রেড ক্রসের মাধ্যমে আরও একজন জিম্মির মরদেহ ইসরায়েলে হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। মরদেহটি শনাক্তকরণের জন্য জাতীয় ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি ফরেনসিক কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হবে। তবে গাজায় এখনও 6 জন ইসরায়েলি জিম্মির মরদেহ রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করছে কারণ তারা জিম্মিদের মরদেহ ফেরত দিতে বেশ সময় নিচ্ছে। তবে হামাস বলছে গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহ উদ্ধারের কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এদিকে শীত আসার শুরুতেই গাজাবাসীর সামনে আশ্রয়, খাদ্য এবং জরুরি সরবরাহের তীব্র সংকট। ইসরায়েলি জিম্মিদের সব মরদেহ ফেরত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের প্রতিশ্রুতিগুলো, যার মধ্যে রয়েছে গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবেশ, তা বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে মধ্য গাজায় ইসরায়েলি সেনাবাহিনী গুলিতে নিহত হয়েছেন 2 জন ফিলিস্তিনি। সেনাবাহিনীর দাবি, তারা যুদ্ধবিরতির হলুদ রেখা অতিক্রম করেছিল। অধিকৃত পশ্চিম তীরে 2টি ফিলিস্তিনি কৃষি খামার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় একটি খামারের কয়েক হাজার মুরগিও হত্যা করেছে তারা। সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন মতে, জেনিনের পশ্চিমে উম্মে আল রিহান নামের একটি গ্রামে ইসরায়েলি সেনারা একটি মুরগির খামারে হামলা চালায়। এ সময় খামারের 7,000 মুরগিকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়। সেই সাথে খামারটি ভেঙে ফেলা হয়। এছাড়া বেথলহেমের পশ্চিমে ওয়াদি কুফিনে একটি ইসরায়েলি সেনারা স্থানীয় কৃষকের একটি কৃষি খামার ভেঙে ফেলে। তাদের দাবি, এ ধরনের খামার নির্মাণের অনুমতি নেই। ওয়াফার প্রতিবেদন অনুযায়ী পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর এবং গ্রামে ইসরায়েলি সেনা এবং অবৈধ সেটেলারদের হামলা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। এসব এলাকায় প্রতিনিয়ত হামলা, ভূমি দখল, অগ্নিসংযোগ এবং ফসল লুটের। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে সমন্বিত রেলওয়ে প্রকল্প হাতে নিয়েছে 6 আরব দেশ। দেশগুলো হলো সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েত। গালফ রেলওয়ে প্রজেক্ট বা উপসাগরীয় রেলওয়ে প্রকল্প নামের বিশাল এই রেল নেটওয়ার্কের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। 2177 কিলোমিটার রেল নেটওয়ার্কের এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে মোট $250 বিলিয়ন, যা অংশগ্রহণকারী দেশগুলো আনুপাতিক হারে বহন করবে। এই নেটওয়ার্কের যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় 220 কিলোমিটার গতিতে চলবে, আর মালবাহী ট্রেনগুলো চলবে 120 কিলোমিটার গতিতে। 2030 সালের মধ্যে এই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে সৌদি আরবের নুসাইব সীমান্ত থেকে কুয়েত সিটি পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কুয়েত উপসাগরীয় অঞ্চলের সাথে যুক্ত হবে এক নতুন পরিবহন অধ্যায়। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, 2026 সালের মার্চে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত 125টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে। আরও 2 সপ্তাহ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়া চালু থাকবে। 18 নভেম্বর সময়সীমা শেষ হওয়ার পর নতুন দলসহ সব নিবন্ধিত দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নেপালে গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট বিরোধী আন্দোলনে রূপ নেয়। 2 দিনের সহিংসতায় 73 জন নিহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ভট্টারাই জানান, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। মালয়েশিয়ার সেকিনচানে ধানক্ষেত হয়ে উঠেছে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর স্থান। আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদনে মিলছে অভূতপূর্ব সাফল্য। কৃষিকাজে যুক্তদের বেশিরভাগই বাংলাদেশি। শ্রম আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় কৃষকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা। মালয়েশিয়ার সেকিনচান ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। যতদূর চোখ যায় সবুজ ধানক্ষেত, এর মাঝে পিচ ঢালা পথ। রাস্তার দুপাশে গড়ে উঠেছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ। সেখানে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর পাশাপাশি ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা শুধুই একটা ধানক্ষেত। একদম আমরা বাংলাদেশে যে ধান চাষ করি, সেম ধানের ক্ষেতের মধ্যে আমরা ঘুরতে পারি। আবার ফলের বাগান আছে, ফলের বাগান থেকে ন্যাচারাল ফল পারতে পারি। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সেলানগড় রাজ্যের সীমান্ত লাগোয়া শহর সেকিনচান। মূলত ধান উৎপাদনের জন্য বিখ্যাত এই শহর। এখানকার মাটি এতটাই উর্বর যে প্রতি হেক্টর জমিতে প্রায় 13 টন ধান উৎপাদন হয়। শতাব্দীর পর শতাব্দী ধান উৎপাদনের এই প্রক্রিয়াকে দর্শনার্থীদের কাছে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে প্যাডি গ্যালারি, যেখানে স্থানীয় কৃষি ও কৃষকদের ইতিহাস আর ঐতিহ্য সগৌরবে তুলে ধরা হয়েছে।
পাহাড় পর্বতে ঘেরা মালয়েশিয়ার সমতল এই অঞ্চলে কৃষিকাজে জড়িতদের বেশিরভাগই বাংলাদেশি। ধানের পাশাপাশি সবজি উৎপাদন করেও দারুণ সফল তারা। পানির লাইনগুলো সবই সরকারিরা করে রেখেছে, সেই জন্য আমরা পানির লাইনটা সুবিধে পাই। এখানে মনে করেন ফসল দ্বিগুণ হয় বাংলাদেশ ছাড়া, এত হয় যে মনে করেন ধারণার বাইরে। সেকিনচানের কৃষকদের সহযোগিতায় পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা থেকে শুরু করে সার প্রয়োগ, এমনকি উৎপাদনের পর তা বিক্রয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মোস্তফা ইমরান রাজু, ৭১, সেকিনচান, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথে।